ওই যে লাভ ফর অল ম্যালিস ফর নান, এটার থেকে বাকওয়াস কথা ফরেন পলিসিতে আর কিছু থাকতে পারে না। ফরেন পলিসি নিষ্ঠুর বাস্তবতা এবং স্বার্থপর একটা পলিসি। নিজের দেশের স্বার্থের বাইরে এখানে আর কিছু দেখার সুযোগ নাই। আরেকটা জিনিস দুঃখজনক ভাবে দেখেছি, বাংলাদেশের ফরেন পলিসিটা পৃথিবীর মধ্যে খুব কম দেশে এমন হয়, সরকার আসলে পরিবর্তন হয় ফান্ডামেন্টাল জায়গায়। এ আসলে আওয়ামী লীগ আসলে এ পলিসি হয়, বিএনপি আসলে বি পলিসি হয়, আর বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসলে মনে হয় আই পলিসি হচ্ছে। তো এটা আসলে খুবই দুঃখজনক, ঐক্যমতের তীব্র ঘাটতি আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের ফরেন পলিসির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে স্পেস এবং সীমাটা সবসময় নির্ধারণ না করে, এটা স্টেবল ফরেন পলিসি হবে না। খুব জটিল আমি মনে করি বাংলাদেশের ফরেন পলিসি। এরশাদ স্যার আমাকে বলতেন যে পৃথিবীর অনেক দেশ চালানো খুব সোজা, বাংলাদেশ চালানো কঠিন নানা কারণে। এখানে চায়না, মায়ানমার, বাংলাদেশ একটা রিলেশনের ডাইমেনশন, ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশ একটা ডাইমেনশন। একজন কালারান প্রজেক্টের কথা বললেন, অর্থাৎ বাংলাদেশের সেভেন সিস্টারের কানেক্টিভিটির জন্য বাংলাদেশের বাইরেও ইন্ডিয়া বিকল্প করে ফেলছে, ব্লকেট হয়ে গেলে। হ্যাঁ, কিন্তু আমাদের বিকল্প আসলে আমরা করতে পারিনি। চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ এটা একটা ট্রায়াঙ্গেল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একটা ট্রায়াঙ্গেল, ইউএসএ, চায়না, বাংলাদেশ একটা ট্রায়াঙ্গেল, ইউএসএ, রাশিয়া, বাংলাদেশ একটা ট্রায়াঙ্গেল, রাশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ একটা ট্রায়াঙ্গেল। মিডল ইস্ট যদি একবার বলে আমি শ্রমিক ফেরত পাঠাবো, সব বাদ দিয়ে কি করলে মিডল ইস্ট খুশি হবে, ওটাই আগে আমাদের করতে হয়। তো ওই জায়গাগুলোতে আমরা তীব্র জাতীয় ঐক্য বা সক্ষমতা দেখাতে পারিনি। ভারত তো রাশিয়ার কাছে তেল কিনলো বুক ফুলিয়ে, অনেক টাকা সেভ করলো। আমরা কিন্তু রাশিয়ান জাহাজের ওই যুদ্ধের সময় কোনো জাহাজ বেরাতে পারিনি। একটা জাহাজ আসছিল আর ফেরত চলে গেছে। ট্রায়াঙ্গল, কোয়াড্রাঙ্গল, মাল্টিপল কোয়াড্রাঙ্গল, মাল্টিপল ট্রায়াঙ্গলে বাংলাদেশ চলছে। এটা একটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে যদি আমরা ঐক্যমত না করি। সব দল, সব জনগণের অংশ মিলে একটা পলিসিতে যেতে হবে। মার্শাল টিটো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধে ইউগোস্লাভিয়াকে স্বাধীন করেছিলেন এবং সেখানে তার আমেরিকা বা রাশিয়ার খুব একটা হেল্প দিতে হয়নি। এই জন্য মার্শাল টিটো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্বতন্ত্র একটা পলিসি নিলেন, নন লাইন মুভমেন্ট করলেন। অন্যরা আবার কেউ আমেরিকার দিকে গেল, কেউ রাশিয়ার দিকে গেল। ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক এই মুহূর্তে শীতলতম, কোনো সন্দেহ নাই। বাট এই রুমে কেউ মনে হয় এটা বলবে না যে এটাকে হিমঘরে পাঠিয়ে দেওয়ার খুব ওয়াইজ কোনো কাজ হবে। আমাদের ভাইস ভার্সা ডিপেন্ডেন্সি আছে। এক সময় 28 লক্ষ ভিসা বাংলাদেশ থেকে দেওয়া হতো, মানে 28 লক্ষ লোক মনে হয় বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যেত বেড়াতে বা অন্যান্য কাজে। 8 থেকে 10 লক্ষ মেডিকেল ভিসা দেওয়া হতো। ডিপেন্ডেন্সিটা তৈরি হয়ে গেছে, আমরাই করেছি, বিকল্প আমরা করতে পারি নাই। আমাদের তো চিকিৎসা খুব এক্সপেন্সিভ এবং আমরা খুব অনেক হসপিটালও করতে পারিনি। পানির উপর, আমাদের নদীর উপর ডিপেন্ডেন্সি আছে। এরশাদ স্যার তো তিস্তা ব্যারেজ করেছিলেন সেই কত সালে, 80-র দশকে। এরপরে তো 24 বছরে একটা ব্যারেজও হয়নি, একটাও না। কেন হলো না? অনেক সরকারই তো আসছে। তো পানির সক্ষমতা আমরা নিজস্ব কিছু আগাই নেই। এসেনশিয়াল কমোডিটিস এর উপর ডিপেন্ডেন্সি আছে। আর বর্ডার, ওরে বাবা, প্রায় 3000 মাইলের বর্ডার, ওয়ার্ল্ডের মোস্ট কমপ্লেক্স বর্ডার। তো ওরা তো ওদের বর্ডারে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে, আমরা দিলাম না কেন? আমরা যতদিন দিতে পারবো না ততদিনই বাস্তবতা আমাদের বুঝতে হবে। আর এই সরকার আসার পরে খুব দুঃখের সাথে দেখেছিলাম খুব বেশি প্রভোকেটিভ অ্যাটিটিউড ছিল, দুই পক্ষেই ছিল। ম্যাপ নতুন করে এঁকে ফেললো একজন অ্যাডভাইজার, ও নিয়ে সরকারের অংশ, ম্যাপ এঁকে ফেললো, 7 সিস্টার তছনছ হয়ে যাবে, কত কিছু বলা হলো। তো ওগুলো প্রভোকেটিভ ছিল। লাকিলি এই প্রভোকেশনে কেউ পা দেয় নাই। ভারত বিরোধিতা একটা চমৎকার ভোট পাওয়ার কৌশল, কিন্তু সর্বোচ্চ ভারত বিরোধীরাও যখন দেশ চালাবে তখনও তাদেরকে বাস্তবতা বুঝেই চালাতে হবে। যে কারণে ডক্টর ইউনূস স্যার মোদির সাথে দেখা করলেন, যে কারণে ডক্টর ইউনূস স্যার পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন, বিং প্রাইম মিনিস্টার। তো এই যুদ্ধ লেগে গেলে তখন আমাদের হেল্প করবে কে? বায়োলিন ক্রাইসিসে তো আমেরিকা ওই প্লেনে করে খাবার পাঠাতো, আমাদেরকে প্লেনে করে খাবার ওষুধ কে পাঠাবে? এমন কোনো গ্যারান্টি কি আছে? এমন কোনো ব্যাকআপ সাপোর্ট কি আমাদের আছে? ব্যাকআপ সাপোর্ট তৈরি হলে আমরা জানতে চাই, তখন আমরা শক্তভাবে নাইবার কান্ট্রির সাথে ডিল করতে পারবো। ক্রাইসিস হলে মারা যাবে আমাদের মানুষ। এক রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি পৃথিবীর কোন দেশ আসলে আমাদের রোহিঙ্গা সমস্যা সমাধানে ট্রুলি রিয়েল হেল্প করতে পেরেছে? পারেনি। আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আরো 2 লক্ষ রোহিঙ্গা বরঞ্চ আরো 1-1.5 মাসে আসছে, 1-1.5 বছরে আসছে। তো সমস্যাটা তো বাংলাদেশের সমস্যা। সেই জন্য
ওই কেউ টার্কির দালাল, কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ মস্কোর দালাল, কেউ চায়নার দালাল, সব বাদ দিয়ে আমাদের বাংলাদেশের দালাল হতে হবে। এই বাংলাদেশের দালালিটা এই সরকার প্রমোট করতে পারত, কিন্তু এই সরকার এটা প্রমোট করেনি। বর্তমান সরকার সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি অ্যাপ্রোচে চলেছে। করিডোর, একটা ইন্টারিম সরকার, তার ফরেন পলিসি তো ইন্টারিমই হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট তো দীর্ঘস্থায়ী ফরেন পলিসি করতে পারবে না, কারণ পার্লামেন্ট যদি র্যাটিফাই না করে তখন কি হবে? একজন বললেন যে আমাদের সকল ট্রিটি কিন্তু সংসদে প্লেস করার একটা কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট আছে, একদম ইট হ্যাজ টু বি লেইড বিফোর পার্লামেন্ট, রাষ্ট্রপতি শ্যাল লেইড বলা আছে। তবে একটা এক্সেপশন আছে, কোনো কারণে এটা করা না হলে চুক্তিটা ত্রুটিমুক্ত হবে না, কার্যকর হবে।